বর্তমান সরকার তার একটা সিদ্ধান্ত উপনীত জি। হয়েছে যে আওয়ামী লীগকে একেবারে সমূলে উৎপাটন করবে, নিশ্চিহ্ন করবে। যদি তাই হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি বলে দেন, আপনারা বলে দেন এই দেশ থেকে আমরা আওয়ামী লীগের কর্মী সমর্থক তাদের পরিবার পরিজন আত্মীয় যে যেখানে আছে তাদেরকে আমরা যেখানে পাবো গুলি করে হত্যা করব। তানভীর হায়দার, আমি বাকরুদ্ধ হয়ে গেলাম রানা শিকদারের কথা শুনে। আহ তানভীর লিংকন যদি কিছু বলতেন। আপনাদেরকে শুভেচ্ছা, আসলে অভিনন্দন জানানোর ভাষা আমার নেই। রানা যে কথাগুলো বললেন আজকে, সত্যি একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা আজকে স্তব্ধ। আমরা আমরা আসলে এই বাংলাদেশ দেখার জন্য মূলত 5ই আগস্ট মনে ঘটিয়েছিলাম। কারণ আপনাদের সবার মনে আছে যে আমাদের শান্তিতে নোবেল যে প্রফেসর ইউনূস, তিনি যখন ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছলেন তিনি এসে বলেছিলেন যে তিনি এক নতুন বাংলাদেশ গড়বেন। তিনি সমাজে কোনো ভেদাভেদ রাখবেন না, আজ থেকে কোনো বৈষম্য থাকবে না। তো তার নতুন বাংলাদেশ যদি হয়ে থাকে যে এদেশের একটি নির্দিষ্ট সংখ্যক দলের জনগোষ্ঠীকে এলিমিনেট করে একটি নতুন বাংলাদেশ গড়া, তাহলে এই বাংলাদেশকে আদৌ নতুন এক বাংলাদেশ হবে? এটাকে বৈষম্যহীন বাংলাদেশ হবে? বিগত 16 তারিখে গোপালগঞ্জে যে ঐতিহাসিক ঘটনাটি সংঘটিত হলো এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদের নামের পিছনে এখন যে বিশেষণটি যুক্ত করলো, আপনারা অনেকেই দেখেছেন। আমরা লজ্জিত হই যে সেনাবাহিনীকে বলা হলো যে দেশপ্রেমিক সেনাবাহিনী। আজকে সেই সেনাবাহিনীকে আপনারা দেখেছেন যে সবাই পাক হানাদার বাহিনীর সাথে তুলনা করছে। এবং রানা যখন কথা বলছে তখনও সে কিন্তু সেনাবাহিনীকে পাক হানাদার বাহিনীর সে বীভৎস নৃশংসতার সাথে তুলনা করেছে। আমাদের সাধারণ জনগণের করের টাকায় আজকে সেনাবাহিনীর এই কর্মকর্তা কর্মচারীরা, সেনারা এদেশের সাধারণ মানুষের উপরে যে নৃশংসতা চালালো, বাংলাদেশের বিগত 54 বছরের রাজনৈতিক ইতিহাসে এই পরিমাণ বর্বরতা কোনোদিন ঘটেছে কিনা সেটা অন্তত আমার জানা নেই। বিগত 15-16 বছরে আওয়ামী লীগ সরকার এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তারা নানা রকম কর্মকাণ্ড পরিচালনা করেছে। বিরোধী দলকে দমন পীড়নের তারাও করেছে, কিন্তু দমন পীড়নের একটা ভাষা ছিল, দমন পীড়নের একটা মাত্রা ছিল। এবং এই নির্মম দমন পীড়ন তো আওয়ামী লীগ কোনোদিন বিরোধী দলের উপরে চাপিয়ে দেয়নি। কারণ আওয়ামী লীগকে যেভাবে বারবার আঘাত করা হয়েছে আমরা দেখেছি। আপনারা দেখেছেন 2001 থেকে 2006 সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে গ্রেনেড মেরে নৃশংসভাবে পুরো দলকে নিশ্চিহ্ন করার যে অপচেষ্টা বাংলাদেশে করা হয়েছিল, সেই অপচেষ্টা তো আওয়ামী লীগ বিগত 15 বছরে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের উপরে এভাবে নৃশংস ভাবে হামলে পড়েনি। তাহলে আজকে কেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে হবে? আজকে কেন আওয়ামী লীগের একটি জেলাকে ইলিমিনেট করে দিতে হবে যে গোপালগঞ্জ নামে জেলাই থাকবে না? তাহলে আমি প্রফেসর ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি যে সংবিধানের উপরে শপথ নিয়েছেন, আপনি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে আপনি সকলের সাথে সমতা বিধান করবেন, তাহলে আপনি আজকে কি করছেন? আজকে কেন একটি দলের সমাবেশকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট জেলার সাধারণ মানুষের উপরে এভাবে নির্বিচারে হায়েনাদের মতো গুলি চালানো হলো, সেটা জানতে চাই। আপনারা অনেকেই বলেছেন যে এক দলের সভা সমাবেশ করা তার মৌলিক অধিকার। সভা সমাবেশ যদি মৌলিক অধিকার হয়ে থাকে, নাগরিকের জীবনের কি কোনো অধিকার নেই? যে মানুষগুলোকে হত্যা করা হলো নির্মম নৃশংসভাবে, যাদেরকে বিগত 3 দিন ধরে কারফিউ দিয়ে রাতের অন্ধকারে ব্লক রেড দিয়ে বাসা বাড়ি থেকে যাকে যেখানে পাচ্ছে ধরে কারাগারে পুরিয়ে দেওয়া হচ্ছে, তাদের কি অধিকার নেই? তাদের কি মানবাধিকার নেই? তাহলে অধিকার কি শুধু এনসিপির এই দেশে সভা করার? তাহলে বাকি যারা জনগণ আছে তারা কি, তাদের আসলে কোনো অধিকার এই দেশে থাকার দরকার বলে আপনি মনে করছেন না? আজকে আপনারা দেখেছেন এই এনসিপি উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় চকরিয়াতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের সমর্থকরা তাদের সভা মঞ্চ ভেঙে দিয়েছে। তাদেরকে ওখানে তাদের সাথে তাদের গন্ডগোল হয়েছে, তাদের গাড়ি অবরুদ্ধ করে রেখেছিল এবং তাদের সেই সমাবেশটি
আজকে কিন্তু সংগঠিত হয়নি। তো চকরিয়াতে যে ঘটনাটি আজকে সংগঠিত করলো বিএনপি, সালাউদ্দিনকে সালাউদ্দিনের বিরুদ্ধে অপমানসূচক বক্তব্য দেওয়ার পরিবর্তে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে, তাহলে চকরিয়াবাসীর বিরুদ্ধে আজকে কেন গুলি ছোড়া হলো না? আজকে কেন চকরিয়াতে আপনারা কারফিউ দিয়ে গণগ্রেপ্তার চালাচ্ছেন না? কেন গোপালগঞ্জে গেলেন? তাহলে এই বিষয়গুলোকে আমরা যদি বিশেষভাবে বিবেচনা করি, তাহলে আমরা ধরেই নিব যে আপনারা এটা একেবারে আপনি বর্তমান সরকার তার একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আওয়ামী লীগকে একেবারে সমূলে উৎপাটন করবে, নিশ্চিহ্ন করবে। যদি তাই হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি বলে দেন, এই দেশ থেকে আমরা আওয়ামী লীগের কর্মী সমর্থক তাদের পরিবার পরিজন আত্মীয় যে যেখানে আছে তাদেরকে আমরা যেখানে পাবো গুলি করে হত্যা করব। যদি এই ঘোষণা আপনারা দিয়ে দেন, আমি শেষ করি, যদি আপনারা এই ঘোষণা সরকার থেকে দেন, তাহলে আওয়ামী লীগের দায়িত্ব কি হবে? আওয়ামী লীগের দায়িত্ব হবে এই শক্তির বিরুদ্ধে, এই অপশক্তির বিরুদ্ধে তাদের জীবন জীবিকা, তাদের জীবন রক্ষার্থে তারাও যুদ্ধে নামবে। তাহলে যুদ্ধ ঘোষণা বাংলাদেশে দিয়ে দিলেই তো হচ্ছে। কেন যুদ্ধ ঘোষণা দিচ্ছেন না? কেন আইনের অপব্যবহার করছেন? আজকে যে ঘটনা চকরিয়াতে ঘটেছে, একই ঘটনা গোপালগঞ্জে ঘটেছে। গোপালগঞ্জে যদি আপনাদের সামরিক বাহিনীর অস্ত্র থেকে গুলি বের হতে পারে, তাহলে চকরিয়াতে কেন গুলি বের হলো না? চকরিয়াতে আজকে কেন কারফিউ জারি হলো না? কেন গোপালগঞ্জে এখনো কারফিউ চলছে? কেন গোপালগঞ্জে আপনারা এই অমানবিক আচরণ আপনারা করে যাচ্ছেন? কি কারণে? যে রাজনৈতিক দলটির এখনো রাজনৈতিক নিবন্ধন হয়নি, যারা এখনো নির্বাচন কমিশনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি, তাদের নিরাপত্তার জন্য আপনি এদেশের নিরস্ত্র মানুষের বুকে গুলি চালিয়েছেন। এদেশের নিরস্ত্র মানুষের শিশুদের বুকে আপনারা গুলি চালিয়েছেন। আজকে আমরা দেখেছি যে 10-12 বছরের শিশুদেরকে জয় বাংলা স্লোগান দেওয়ার পরিপ্রেক্ষিতে নির্মম নৃশংসভাবে তাদেরকে আঘাত করা হয়েছে। এইটা কি বাংলাদেশ? আর যে নতুন বাংলাদেশের কথা আপনারা বলছেন, তাহলে এই নতুন বাংলাদেশ কি মুক্তিযুদ্ধবিহীন বাংলাদেশ? এ বাংলাদেশ কি বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ? এ বাংলাদেশ কি আওয়ামী লীগবিহীন বাংলাদেশ? এ বাংলাদেশ কি স্বাধীনতাবিহীন বাংলাদেশ কিনা? আজকে সরোয়ার্দী উদ্যানে যে ধরনের আস্ফালন আমরা দেখেছি রাজনৈতিক সভাতে, সেই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান আজকে বলতে হয় এই সেই উদ্যান যেখানে আজকে যারা সভা করেছিল তাদের বাবারা সেদিন আত্মসমর্পণ করেছিল বাঙালি জাতির কাছে। সেই বাবাদের পরাজয়ের জায়গাতে যখন আজকে তাদের সন্তানরা রাজনৈতিক সভা করে, সেটা কি জাতির জন্য কতটা ঘৃণার, কতটা লজ্জার? আজকে জাতি হিসাবে আমরা আসলে লজ্জিত। আমরা জাতি হিসাবে নিজেদেরকে এতটাই আমরা লজ্জা ঘৃণাবোধ হচ্ছে নিজেদের প্রতি নিজেদের। এটা কোনো দেশ হতে পারে? এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে? আজকে যে রাজনীতি চর্চা বাংলাদেশে হচ্ছে, এই রাজনৈতিক চর্চাকে বিগত 54 বছরে কোন রাজনৈতিক দল বাংলাদেশে করেছে? হিংসা, আপনার প্রতি প্রতিপক্ষ থাকতে পারে, বাট এইভাবে প্রতিহিংসা, এইভাবে একটা মবের রাজত্ব কায়েম করে যখন যাকে খুশি তাকে ধরে হত্যা করা, ধর্ষণ করা। যে সেনাবাহিনী 5ই আগস্ট বলেছিল যে আমি এদেশের সাধারণ মানুষের বুকে আমরা গুলি চালাবো না, কি এমন ঘটনা ঘটেছিল 16ই জুলাই যে সেনাবাহিনী এদেশের সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে? কি ঘটনা ঘটেছে সেটা আমরা জানতে চাই। কেন সেনাবাহিনীর যে প্রেস রিলিজটি দেওয়া হলো, সেখানে কেন যারা গুলিতে নিহত হলো তাদের সম্পর্কে কোনো কথা বলা হলো না? আজকে বিশ্ব মিডিয়া যেখানে দেখাচ্ছে যে সেনাবাহিনীর সেনা সদস্যদের গুলিতে এই যে মানুষগুলো নিহত হয়েছে, আজকে সেখানে বাংলাদেশের মিডিয়ারা আজকে চুপ। আজকে আমাদের সুশীল বুদ্ধিজীবী সাংবাদিক যারা বিগত 5ই জুলাই আগস্ট আন্দোলনের শহীদ মিনারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে যেখানে বলেছিল আপনাদের বুক কাঁপে না, আসমান কাঁপে না, তাদের বুক আজকে কোথায়? তাদের কাঁপাকাঁপি কোথায়? আজকে যে প্রফেসররা বলেছিল যে কসাইখানা আমার দেশ না, তাহলে বাংলাদেশ আজকে কোনখানায় পরিণত হয়েছে? বিগত 11 মাসে এদেশে 4000-এর মতো মানুষকে হত্যা করা হয়েছে। এটা কোনখানা? এটা কিসের দেশ আপনারা আজকে আমাদেরকে উপহার দিয়েছেন? আপনারা এই দেশকে নতুন বাংলাদেশ গড়বেন বলে আপনারা যে বাংলাদেশের স্বপ্ন আজকে আমাদের সামনে দাঁড় করিয়েছেন, এই বাংলাদেশ তো আমাদের বাংলাদেশ না, এটা তো পূর্ব পাকিস্তান, এটা তো পাকিস্তানের আরেকটি অঙ্গরাজ্য বলে আমাদের মনে হচ্ছে। এই বাংলাদেশে আমরা আসলেই এক বিভীষিকাময় অবস্থায় পরিণত হয়েছি।
আমাদের জীবন জীবিকা আজকে সব হুমকির সম্মুখীন। সাধারণ মানুষ হিসাবে আমরা মনে করি এ দেশকে অবশ্যই আরেকটি মুক্তিযুদ্ধের ডাকের দিয়ে স্বাধীন করতে হবে, এবং এই দায়িত্ব মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিদের নিতে হবে। কারণ এই বাংলাদেশ রাজাকারদের চারণভূমি হতে পারে না, এই বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের চারণভূমি হতে পারে না। এই বাংলাদেশ মুজিবের বাংলাদেশ হওয়া উচিত। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশে থাকতে হবে। এবং বাংলাদেশে যেই এখন হত্যাকাণ্ড, যেই নির্মমতা চলছে, বিশেষ করে গোপালগঞ্জে, এই বিষয়ে জাতিসংঘে একটা পিটিশন দায়ের করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশে গোপালগঞ্জের বাসিন্দাদের উপরে গণহত্যা চলছে। আমি একটু এই সংক্রান্ত প্রতিবেদনটা একটু দেখে আসি যে কি বলা হয়েছে সেই প্রতিবেদনগুলোতে। এবং আপনারা যে কথাগুলি বললেন যে সেনাবাহিনী দ্বিচারিতার ভূমিকায় নেমেছে এবং সেনাবাহিনী তাদের ক্ষমতার অতিরিক্ত বল প্রয়োগ করছে, মানুষ হত্যা করছে, এই পুরো বিষয়গুলো এই প্রতিবেদনগুলিতে উঠে এসেছে। একটু দেখি যে জাতিসংঘের একটি নৈতিক যে এথিক্যাল যে কমিটি আছে সেখানে এই বিষয়টি দেয়া হয়েছে, প্রতিবেদনটি দেয়া হয়েছে। চলো আমি দেখে আসি বাংলা নিউজ নেটওয়ার্ক আমাদের প্রতিবেদন। আমি জানি শুনতে পাচ্ছেন না আপনারা, রাইট? শোনা যাচ্ছে? হ্যাঁ, একটা সেকেন্ড দাঁড়ান। দৃষ্টি দেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ গবেষণা ফাউন্ডেশন। সেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক সহিংসতা, জাতীয় ঐতিহ্য ধ্বংস ও মানবাধিকার লঙ্ঘনের মতো সংকটের প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থনে গোপালগঞ্জে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। 16 জুলাই এনসিপির দেওয়া উস্কানিতে গোপালগঞ্জ উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী গুলি চালিয়ে 21 জন নিরীহ নিরস্ত্র জনগণকে হত্যা করে। রাজনৈতিক সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও ঐতিহ্য ধ্বংসের অভিযোগ এনে জাতিসংঘের মহাসচিব ও প্রতিষ্ঠানটির এথিক্যাল অফিস প্রধান বরাবরে বাংলাদেশের প্রতি দৃষ্টি দেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ গবেষণা ফাউন্ডেশন। সেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক সহিংসতা, জাতীয় ঐতিহ্য ধ্বংস ও মানবাধিকার লঙ্ঘনের মতো সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে এই পত্র। চিঠিতে সংকটময় পরিস্থিতি তৈরিতে বাংলাদেশ ভাবে জড়িত উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে, 16 জুলাই 2025 তারিখে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধিত নয় এবং রাজনৈতিক দল হিসেবে কোনো আইনি মর্যাদাও রাখে না। দলটি গোপালগঞ্জে মিছিল ও সমাবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলকে অপবিত্র করে ভেঙে ফেলা, যা বাঙালি জাতির জন্য গভীর আবেগ, ইতিহাস ও রাজনৈতিক গুরুত্ব বহনকারী একটি পবিত্র জাতীয় স্থান। এনসিপির সমাবেশে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং কর্মকাণ্ডকে উস্কানিমূলক, অসাংবিধানিক উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, তাদের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় গোপালগঞ্জের শান্তিপ্রিয় নাগরিকরা এই তৎপরতা প্রতিহত করার জন্য একত্রিত হয়েছিল। জনগণকে রক্ষা করার পরিবর্তে বাংলাদেশ সেনাবাহিনী এনসিপির পক্ষ থেকে বাহিনী মোতায়েন করে এবং নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে 21 জন নিরস্ত্র মানুষের মৃত্যু হয়। এছাড়া একজন বেসামরিক নাগরিককে গ্রেপ্তার করে মারধর করে বুটের তলায় ফেলে নির্যাতন করা হয়। আর্মি হেফাজতেই তার মৃত্যু হয়, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক আদর্শের নির্লজ্জ লঙ্ঘন। গতকাল থেকে দেখলাম যে কোস্টগার্ড, নৌবাহিনী, এরা সবাই যৌথভাবে কি করতে চায়, সাজোয়া যান নিয়ে অপেক্ষা করছে আমাদেরকে কি করতে চায়, আমাদের গোপালগঞ্জের মাটি নিচ্ছিন্ন করে দিতে তারা পায়তারা করতেছে। আমরা খুবই
মানে কি বলবো, এই ভাষাটা আমি বলতে পারি না। সারাদিন আমাদের মধ্যে ভয়ে আতঙ্কে দিন কাটে, যে কখন আমাদের কাকে ধরে, কাকে ক্রস ফায়ার দেয়, কাকে মেরে ফেলে, কাকে গুম করে, এরকম পরিস্থিতি। সেনাবাহিনী যে একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক, সেটা আর এখন নাই। চিঠিতে দাবি করা হয়, আর্মির এই সহিংস পদক্ষেপ রাজনৈতিক অস্থিরতা, জাতীয় জরুরি অবস্থা বা বিদ্রোহ ঘিরে করা হয়নি, বরং একটি ক্ষুদ্র রাজনৈতিক দলের পক্ষ নিয়ে করা হয়েছে। সেনাবাহিনী নিরস্ত্র নাগরিকদের বিরুদ্ধে গোলাবারুদের ব্যবহার তাদের পূর্ব পরিকল্পিত নীতি এবং সাংবিধানিক কার্যকর পরিপন্থী উল্লেখ করে এতে জাতীয় এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচনার দাবি করা হয়। তখন দেখছি যে এই জায়গা এই পাশে এইখান থেকে গুলি করে সেনাবাহিনী এলোপাতারি ভাবে গুলি করছে, বুঝছেন? মানে ওই জায়গায় দেখে নাই ভালো মন্দ কিটা কি এগুলো দেখে নাই। হ্যাঁ, গরিব হোক আর ই হোক, তারা মোটামুটি এলোপাতারি ভাবে গুলি করছে। গুলি আমার ছেলের আঙুল একটা নাই, হ্যাঁ, আর এইখানে গুলি লাগছে, দুটি গুলি লাগছে। চিঠিতে আরো বলা হয়, 3 আগস্ট 2024 তারিখ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রকাশ্যে ঘোষণা করেন যে বাংলাদেশ সেনাবাহিনী তার নিজের জনগণের উপর গুলি চালাবে না। তিনি দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছিলেন, এখন থেকে গুলি চালানো হবে না। তাই 2024 সালের 5 আগস্ট যখন বাংলাদেশের সাংবিধানিক সরকার হুমকির মুখে পড়েছিল, তখন এই সেনাবাহিনী ছিল নিষ্ক্রিয়। এতে সেনাবাহিনীর দ্বিমুখী আচরণ স্পষ্ট। গোপালগঞ্জে 4টা ছেলে মারা গেল, সেনাবাহিনী বলছে এটা ফাঁকা গুলি করেছে। তাহলে 2টা ছেলের বুকে গুলি পাওয়া গেছে, তাহলে এই 4টা লোক কিভাবে মারা গেল? এগুলো হাওয়া এসে জিন ভূতে মেরে গেছে? তা তো না। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভেঙে ফেলার প্রসঙ্গে বলা হয়েছে, জাতির পিতার ঐতিহাসিক বাসভবন, যেখানে 71 সালের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি। জাতীয় জাদুঘর হিসেবে সংরক্ষিত এই স্থানটি 48 ঘন্টা ধরে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল। এখানেও সেনাবাহিনীর নিষ্ক্রিয়তাকেই দায়ী করা হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক আইনের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীকে জবাবদিহিতা করতে হবে। চলমান পরিস্থিতি মূল্যায়নের সহিংসতা বৃদ্ধি রোধ করার জন্য জাতিসংঘের অনুসন্ধানকারী মিশন বা মানবাধিকার পর্যবেক্ষক পাঠানোর দাবি জানানো হয়। ষোলো জুলাইয়ের ঘটনা কেবল কোনো সম্প্রদায়ের উপরে নয়, এটি একটি জাতির আত্মা, ইতিহাস এবং পরিচয়ের উপর আক্রমণ। চিঠিতে জাতির প্রতিষ্ঠাতা এবং দেশের মুক্তিকামী প্রতীকগুলো রক্ষার আহ্বানও জানানো হয়। এছাড়া জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে পদক্ষেপ নেয়ার আবেদন করা হয়। 16 জুলাই ঘটা জেনোসাইড প্রতি ঘন্টার হিসেবে তথ্য প্রমাণ সহ তালিকা চিঠিতে সংযুক্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন। আমার ছেলের বিচার আমি চাই, এই বিচার যদি না পাই ভালো, তাহলে আমার আরো কি হবে জানি না। ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ নেটওয়ার্ক।